আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পদ্মা টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী প্রেস ক্লাব এপিসি তৃণমূল টক শোতে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন গাজীপুর জেলার অন্যতম একজন নন্দিত মুখ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, অন্যতম একজন আদর্শ সৈনিক, জাতীয়বাদী দল প্রতিষ্ঠাকালীন সময় থেকে যিনি ছাত্র দলের গাজীপুর জেলা কমিটির সদস্য হিসেবে যিনি দায়িত্ব পালন করা শুরু করেন। 46 বছর রাজনৈতিক ইতিহাসে গাজীপুর মহানগর বিএনপি সহসভাপতি হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন, জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এবং সভাপতি হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন, গাজীপুর 2 সংসদে আসনের নন্দিত মুখ হিসেবে যার নামটি সুবিদিত জনাব অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান আজকের অনুষ্ঠানের আলোচক। প্রিয় দর্শক, অনুষ্ঠানকে কিন্তু কোনো প্রশ্ন যদি আপনারা করতে চান তাহলে স্ক্রল তখন নম্বর কল করলে আমরা আজকের যিনি একজন তৃণমূলে রয়েছেন, রাজপথে লড়াই সংগ্রামের মাধ্যমে দীর্ঘ বছর যাবৎ যিনি জাতীয়তাবাদী আদর্শের সেবা করে যাচ্ছেন, সেই বিদগ্ধ একজন আইনবিদ এবং আইন প্রণেতা হতে ইচ্ছুক জনাব অ্যাডভোকেট সিদ্দিকুর রহমানকে আমরা যুক্ত করছি। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত হন। জি, যার দর্শক শ্রোতাদেরকে জানাতেন দীর্ঘ সময় ধরে আপনার পথ চলা, এমন আদর্শের পথ চলা যে আদর্শের কথাটি হয়তো সচরাচরভাবে ভাবা হচ্ছিল না, যখন 75-এর 71-এর 25শে মার্চের একটা টান টান উত্তেজনাময় মুহূর্ত, পাকিস্তান থেকে জাহাজে করে সৈন্য আনা হয়েছে এদেশের মানুষের উপরে নিপীড়ন চালানোর জন্য, হত্যা করার জন্য। যিনি এদেশের মানুষের পথ দেখানোর কথা ছিল তিনি নতজানো নীতির কারণে আপোষকামিতা করে এদেশ থেকে চলে গেলেন। এমন অবস্থায় যে মানুষটি এদেশের মানুষের মূল অভিভাবকত্ব করলেন, মুক্তিযুদ্ধের ঘোষণা দিলেন, সেই বিদগ্ধ জন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বীরোত্তম জিয়াউর রহমান, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ নিয়ে আপনি রাজপথে আছেন। আপনি দর্শকদেরকে জানান কি চেতনা বা প্রেরণার ভিত্তিতে অন্য রাজনৈতিক আদর্শের পরিবর্তে জাতীয়তাবাদী আদর্শে আপনি রাজপথে আসলেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমি প্রথমেই মহান রাষ্ট্রপতি, আমার বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, আদর্শের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করি এবং খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করি। আমি প্রত্যাশা করি অচিরেই আমাদের নেতা জনাব তারেক রহমান এই দেশে আসবেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন, ওনার পিতার মতোই এই দেশের মানুষকে ভালোবেসে বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শের একটি সরকার গঠন করে এই দেশের মানুষের কল্যাণ করবেন। আমি অনেক ছোটকালেই, এটা সম্ভবত 1979 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। উনি আমার পিঠে চাপড়ে স্লোগান দেওয়ার সময় আশীর্বাদ করেছিলেন। সেই দিন থেকেই আমার মনে হয়েছে যে আমার ভিতরে অন্তরে এই জাতীয়তাবাদের চেতনাটা উনি রোপণ করে দিয়েছেন, এটা সুইচ যেন তিনি দিয়ে দিলেন। আমি সেই দিন থেকেই প্রতিজ্ঞা করেছি, ভালোবেসেছি, সম্মান করেছি এবং জিয়াউর রহমানের আদর্শকে আজীবন ধারণ করব এই প্রতিজ্ঞা করেই আজ পর্যন্ত সেই আদর্শের সৈনিক হিসাবে লড়াই সংগ্রাম করে আমি মানুষের পাশে থাকার চেষ্টা করছি। জি, আপনি যেটি বলছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদ, আরেকটি জাতীয়তাবাদ নিয়ে যে দলটি ফ্যাসিজমের মাধ্যমে এদেশ থেকে মানে পুরো তল্পিতল্পা গুটিয়ে পালিয়ে গেছে, তাদের রাজনৈতিক আদর্শ হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। বাঙালি যখনই বলা হবে তখন ভাষাভিত্তিক চলে যাবে এবং এপার বাংলা ওপার বাংলা এক হয়ে যাবে, আসাম, ত্রিপুরা, মিজোরাম, পশ্চিমবঙ্গ সব এক হয়ে যাবে। যখনই বাঙালি তখনই ভূখণ্ডহীনতা, যখনই বাঙালি তখন সার্বভৌমত্বহীনতা, স্বাধীনতা বা রক্তদান বৃথা হয়ে যাওয়া। সেক্ষেত্রে বাঙালি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী যে জাতীয়তাবাদ, এই কথাটি কিন্তু দেশের মানুষ বুঝতে পারেনি। মানুষের কাছে ক্লিয়ার হওয়ার ক্ষেত্রে বাঙালি জাতীয়তাবাদের মতো একটি ধ্বংসযোগ্য জাতীয়তাবাদ, আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকির জাতীয়তাবাদ এবং যে স্লোগান জয় বাংলা নামের, যে এপার বাংলা ওপার বাংলার স্লোগান নামে যে স্লোগান দিয়ে তারা এই পর্বে দেশকে শোষণ করে গেছে, তাদের ব্যাপারে আসলে ক্লিয়ার কনসেপ্ট জাতির কাছে প্রণয়নের ক্ষেত্রে আপনার অভিব্যক্তি? আমি যেটা স্পষ্টভাবেই মনে করি, আসলে এই বাঙালি জাতীয়তাবাদ এই শব্দটা দিয়ে তারা আমাদেরকে ছোট করেছে। এই ভূখণ্ডগত অবস্থানই হলো দেশের স্বাধীনতা। ভাষা দিয়ে কোনো দেশ স্বাধীন হয় না। যেমন ইংরেজি ভাষায় কথা বলে আমেরিকানরাও, ইংরেজি ভাষায় কথা বলে ইংল্যান্ডের লোকেরাও, ইংরেজি ভাষায় ইউরোপের অনেক লোকেরা কথা বলে। তাহলে কি তারা ইংলিশ জাতি হয়ে যাবে? এক জাতি হবে না, হবে না। আমেরিকানরা আমেরিকান, এক দেশীয় হবে না, এক দেশীয় হবে না। ব্রিটেনরা ব্রিটিশ জাতি। ঠিক তেমনি আমরা পশ্চিমবঙ্গ সহ এই বাংলাদেশ সহ আরও কিছু এলাকায় বাংলা ভাষাভাষী মানুষ থাকলেই
তারা কিন্তু এই আমাদের ভূখণ্ডকে বাঙালি মেনে হয়ে না। যাবে না, ভূখণ্ডকে তারা মেনে নিচ্ছেন না। আর এই ধূম্রজালটা সৃষ্টি করার কারণেই দেখো অত্যন্ত দুর্ভাগ্য যে আজকে ইন্ডিয়ার কিছু কিছু সাংবাদিক, কিছু কিছু রাজনীতিবিদ তারা অনেক সময় আমাদের বাংলাদেশকেও তারা ইন্ডিয়ার অংশ বলে মনে করার মতো দুঃসাহস দেখায়, এরকম কিছু স্পর্ধামূলক কথাবার্তা বলে। এটা খুব লজ্জা। আবার ধরেন আমাদের পার্বত্য এলাকার লোকজন অনেকেই তারা সরাসরি বাংলা ভাষায় কথা বলে না, তাদের একটা আঞ্চলিকতার ভাষা আছে। তাদেরকে কি আমরা বাংলাদেশের বাইরে ফেলে দেব? যদি বাঙালি বলি তাহলে ভাষা হিসাব করলে তারা তো আমাদের বাংলাদেশের হয় না। তাহলে এই যে অবস্থাটা, এই যে আমাদের পার্থক্য করা মানুষ হিসেবে, এটা এই বাঙালি জাতীয়তাবাদ এই শব্দটা দিয়েই তারা সৃষ্টি করেছে। আসলে বাংলাদেশ এই যে ভূখণ্ডের মধ্যে আমরা আছি, এই ভূখণ্ডে যে ভাষার মানুষই বাস করুক, যে ধর্মের মানুষই বাস করুক, তারা সকলে বাংলাদেশি। এবং এই জন্যই আমাদের জাতীয়তাবাদটা হওয়া দরকার বাংলাদেশি, যেটা আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠা করে গেছেন। যদি তারা রাজনীতি করত জয় বাংলাদেশ, তাহলে তারা এই দেশের স্বাধীনতাটা মানত। যখনই জয় বাংলাদেশ না বলে জয় বাংলা বলে, তখন এপার বাংলা ওপার বাংলা এক করে দেয়, লীন করে দেয়। সেক্ষেত্রে জয় বাংলা স্লোগানটি রাষ্ট্রীয়ভাবে আসলে নিষিদ্ধ হওয়া দরকার কিনা, জয় বাংলা স্লোগান দেবার সাথে সাথে তাদেরকে চরমতমভাবে রুখে দেওয়া দরকার কিনা, জয় বাংলাদেশ যদি বলে তারা স্বাধীনতা মানা হিসাবে তাদেরকে গুরুত্ব দেওয়া যাওয়ার পরিবেশ থাকবে। সেক্ষেত্রে জয় বাংলা স্লোগান যেহেতু তাদের একটা মুখরা হয়ে গেছে, তাদের দলীয় ইশতেহার হয়ে গেছে, যেটা স্বাধীনতা যুদ্ধের একটি স্লোগান ছিল, সেটি পরবর্তীতে রাষ্ট্র স্বাধীন হওয়ার পরে যে স্লোগানটি আমাদের মুক্তিযুদ্ধের চেতনা মানে না, আমাদের ভূখণ্ডের স্বাধীনতা মানে না, সার্বভৌমত্বহীন যে স্লোগান, এই স্লোগানটি একেবারে মূলোৎপাটনের ক্ষেত্রে, শিকড় উৎপাটনের ক্ষেত্রে কি আহ্বান আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনার পক্ষ থেকে? আমরা যেটা বিশ্বাস করি, জয় বাংলা এটি একটা অপশক্তির স্লোগান। বাংলাদেশের মানুষ হিসাবে আমরা সেটা বলতে পারি না। পশ্চিমবঙ্গের লোকেরাও জয় বাংলা বলে, জয় হিন্দ বলে। আমরা এই দেশের মানুষ, কোনো জাতীয় স্লোগান তো নয়, কোনো দলেরও জয় বাংলা স্লোগান হওয়া উচিত নয়। ইতিমধ্যেই সাধারণ মানুষ, সারা বাংলাদেশের মানুষ এই দাবি করেছে। আওয়ামী হাসিনা ফ্যাসিস্ট জোর করেই জয় বাংলাকে জাতীয় স্লোগান বানাবার চেষ্টা করেছে। যেমনি চেষ্টা করেছে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বানানোর জন্য, আইন করেছে কাগজে কলমে, বাস্তবে কিন্তু এই দেশের মানুষরা শেখ মুজিবুর রহমানকে যেমন জাতির পিতা হিসাবে মানে না, এই জয় বাংলা নামক কোনো স্লোগানকেও এই দেশের মানুষ মনে প্রাণে বিশ্বাস করে নাই, করবেও না। আমাদের বক্তব্য পরিষ্কার, সংবিধানে তারা লিখে গেছে, মানুষের মনে লিখতে পারে নাই, কিন্তু এই লেখাটাও কেটে দিতে হবে। কোনোভাবেই জয় বাংলাকে কোথাও কোনো কারণে জাতীয়ভাবে প্রয়োগ করার কোনো সুযোগ নাই, এটা করা যাবে না, এটা বাতিল অবশ্যই করতে হবে। আমাদের জাতি গঠনের ক্ষেত্রে, আমাদের দেশ গঠনের ক্ষেত্রে কিছু ফাউন্ডার ফাদার্স রয়েছেন, তাদেরকে সামনে না আনার কারণে সেই গ্যাপ দিয়ে একজনকে জাতির পিতা করতে চাওয়ার প্রবণতার একটি দরজা খোলা থাকে। ওই দরজা চিরকালের বন্ধের প্রয়োজনে আমাদের ফাউন্ডার্স যারা রয়েছেন, শের বাংলা একে ফজলুল হক, তার যে গুরুত্ব আমাদের জাতি গঠনের ক্ষেত্রে, সেটি জায়গা যদি সামনে আনা হয়, শের সলিমুল্লাহ, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, যারা মজলুম জননেতা আব্দুল আহমদ খান ভাসানী এবং শেখ মুজিবুর রহমানের কিছু অংশ, এবং চূড়ান্তভাবে মুক্তিযুদ্ধের ঘোষণা দেওয়ার কারণে সর্বশেষ ব্যক্তি হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জাতির পিতার জায়গায় রেখে সম্মান প্রদর্শন করার জায়গাটা যদি সার্বজনীনতা পায়, তাহলেই একক নেতৃত্বের বা একক প্রতিনিধিত্বের যে অপশক্তিটা, সেটা নস্যাৎ হবে কিনা, জাতির ফাউন্ডার ফাদার্সদেরকে সামনে আনাটার ব্যাপারে আপনার কি অভিব্যক্তি? আমাদের বাংলাদেশের যে রাজনৈতিক ইতিহাস, খুব দুর্ভাগ্যজনকভাবে ইংলিশদের একটা কূট কৌশলের কারণে, বিভ্রান্ত বাংলাদেশেরই কিছু মানুষের চক্রান্তের কারণে, নবাব সিরাজউদ্দৌলার নৃশংস হত্যাকাণ্ডের মাধ্যমে যে স্বাধীনতা আমরা হারিয়েছিলাম, এটি অর্জন করতে গিয়ে যুগে যুগে আমাদের এই বাংলাদেশের, এই গাজীপুরের ফকির মজনু শাহ, সেই তিতুমির, সেই ক্ষুদিরাম, এই যে নিরলস সংগ্রাম দীর্ঘ সময় ধরে করে গেছেন, আমরা সেই সন্ন্যাসী বিদ্রোহ, সেই ফকির বিদ্রোহ, এগুলো কিন্তু সবকিছুই স্বাধীনতার ধারাবাহিক ইতিহাস। সেইখান থেকে আমরা ক্রমে ক্রমে এই স্বাধীনতা অর্জনের যে বীজ বপন করেছি, যার পরিসমাপ্তিতে শেষ দিকে এসে আমাদের শের বাংলা একে ফজলুল হক, আমাদের হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কথা বলেন, নবাব স্যার সলিমুল্লাহর কথা বলেন, আমাদের
মাওলানা ভাসানীর কথা বলেন, ঠিক এমনিভাবে সর্বশেষ ধাপে এসে মুক্তিযুদ্ধের যখন বাংলাদেশ জাতি, এই বাংলাদেশ যখন অন্ধকারে নিমজ্জিত, যখন নির্বিচারে পাকিস্তানের মানুষ হত্যা করছে, যখন শেখ মুজিবুর রহমান একটি ভাষণ দিয়ে এই বাংলাদেশের মানুষকে উত্তপ্ত করে আবার আত্মসমর্পণ করে পাকিস্তানে চলে গেলেন, সেই সময়ে এই দিগ্ভ্রান্ত জাতিকে যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে এই মূল মন্ত্রে উজ্জীবিত করেছিলেন, সশস্ত্র যুদ্ধের অবতারণা করেছিলেন, আমাদের সেই নেতা জিয়াউর রহমান সাহেব সহ এই পর্যন্ত যার যা অবদান আছে এই স্বাধীনতা যুদ্ধে, এই দেশ পুনর্গঠনে, তাদের প্রত্যেককে তার যথেষ্ট উপযুক্ত মূল্য আমরা দিতে চাই। কিন্তু একটি বিশেষ শ্রেণী, একটা বিশেষ দল, তাদের নীতি এবং আদর্শ নেই, শুধু লুটপাট করেছেন, এই দেশের অর্থ পাচার করেছেন। এই বিষয়গুলোকে আড়াল করার জন্য শেখ মুজিবুর রহমানের নামটা ব্যবহার করে এমন অবস্থায় নিয়েছেন যে সেটা আমরা দেখেছি যে বাথরুম পর্যন্ত শেখ মুজিবুর রহমানের নাম ওনারা লিখে দিয়ে অপমান করেছেন। তারাই শেখ মুজিবুর রহমানকে আস্থা করে নিক্ষেপ করেছেন। এই দেশের জনগণ ভালোবাসতে চেয়েছিল, কিন্তু তাদের অপকর্মের কারণেই শেখ মুজিবুর রহমান আজকে একেবারে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। আস্থা করে নিক্ষিপ্ত তো তিনি ৭৫-এর ১৫ আগস্ট হয়ে গেছিলেন কিনা, ৭২-এ যিনি মহাহিরো, ৭৫-এ তিনি হয়ে গেলেন মহাজিরো, ৭২-এর বঙ্গবন্ধু, ৭৫-এর এমন বঙ্গশত্রু যার লাশ দাফনের প্রতি কোনো আবেগ থাকে না, দীর্ঘ ৩০ বছর ঘন্টার অধিক ৩২ নম্বরে লাশ পড়ে থাকলো, সেই ৩২ নম্বর কিন্তু অবশেষে ধূলিসাৎ হলো। সেই ৩২ নম্বরে যার লাশের কোনো দাফন কাফনের ব্যবস্থা হচ্ছে না, এমন অবস্থায় নিজের এলাকায় নিয়ে যাওয়া হলো, মাত্র ১৮ জনকে পাওয়া গেল, ৫৭০ সাবানের প্রতি আবেগ তৈরি হলো, রিলিফের কাপড়ের প্রতি আবেগ তৈরি হলো, কিন্তু ভালো কাপড়ের প্রতি কারোর আবেগ তৈরি হলো না। ১৮,০০০ হলো না, ১৮ লক্ষ হলো না। একজন মানুষ নিজেকে কতটা অসহায় করলে, কতটা নিজেকে শেষ করে ফেললে, নিজেকে কতটা জিরো করে ফেললে তার এই করুণ দশা হয়েছিল। মীমাংসিত সত্যের একটি কথা আসছে, মীমাংসিত সত্যের জায়গাটিতেই আসলে ক্লিয়ার সিলগালা হয়ে গেছে কিনা, ৭৫-এ ১৫ আগস্টেই বাংলার সেই ব্যক্তিকেই মানুষ সঠিক রায় দিয়ে দিয়েছে কিনা। শেখ মুজিবুর রহমান সাহেব উনি একটা ভাষণ দিয়েছিলেন ভালো, এটি তখন জাতি গ্রহণ করেছিল, কিন্তু তিনি যখন এই দেশের রাষ্ট্র ক্ষমতায় আসলেন, উনি একাধারে প্রধানমন্ত্রী, উনি রাষ্ট্রপতি, সমস্ত পদগুলো নিজে নিজেই গ্রহণ করলেন। এতে করে এই দেশে একটা চরম দুঃশাসন সৃষ্টি হয়েছে। এবং ওনার আশেপাশে যারা ছিল, আমরা এই আমলে ফ্যাসিস্ট হাসিনার যে কীর্তিকর্ম দেখেছি, ওই সময়েও শেখ মুজিবুর রহমানের আশেপাশে যারা ছিলেন তারাও একইভাবেই লুটপাট করেছেন, যার কারণে দেশে একটি চরম দুঃশাসন প্রতিষ্ঠা হয়েছিল। মানুষ তখনই আওয়ামী লীগ, রক্ষী বাহিনী, শেখ মুজিব এদের সকলের প্রতি এত বীতশ্রদ্ধ হয়েছিল যে যার কারণে শেখ মুজিবুর রহমানকে এই দেশে সপরিবারে হত্যা করার পরেও কিন্তু তাদের জন্য মানুষের কোনো অশ্রুপাত হয়নি, তাদের জন্য মানুষের কোনো বিলাপ কষ্ট ছিল না। তখন মানুষ মুক্তির নিঃশ্বাস ফেলেছে। আওয়ামী লীগেরও যারা ২-৪ জন ভদ্রলোক নেতা ছিলেন তাদেরকে বলতেছে, ইভেন মালেক ওকিল পর্যন্ত বলেছিলেন দেশ ফেরাউন মুক্ত হয়েছে। এই সেই রকম পরিবেশে নিজেই নিজেকে শেখ মুজিবুর রহমান শেষ করে দিয়েছিলেন তার দুঃশাসনের কারণে, তার ছেলেদের দুঃশাসনের কারণে, তার আত্মীয় স্বজনের দুঃশাসনের কারণে ওই সময়ই নিক্ষিপ্ত হয়েছিলেন। পক্ষান্তরে আমাদের নেতা ক্ষমতালোভী ছিলেন না, জিয়াউর রহমান কখনোই ক্ষমতার লোভ করেন। যখন এই দেশে চরম ক্রান্তিক এসেছে, স্বাধীনতা যুদ্ধের সময় যখন দিশেহারা ছিল জাতি, উনি স্বাধীনতার ঘোষণা দিয়ে এই জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন, সশস্ত্র যুদ্ধে নিজে অংশগ্রহণ করেছেন। আবার যখন ৭৫ পরবর্তী সময়ে এই দেশে এই আওয়ামী লীগের মুনাফেকদের শেখ মুজিবের হত্যার পর যখন এই দেশের মানুষ আবার দিগ্ভ্রান্ত হয়েছে, এই মোশতাক সহ তাদের সরকার যখন এই দেশের মানুষকে নিয়ে আবার ছিনিমিনি খেলা শুরু করেছে, তখনই একটি ঐতিহাসিক সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে এই জিয়াউর রহমানকে যখন হত্যা করার চেষ্টা করা হয়েছে খালেদ মোশাররফরা, তখন সিপাহী জনতার ঐক্যবদ্ধ এই বিদ্রোহের মাধ্যমে তাকে মুক্ত করে এনে আবার এই দেশকে পুনর্গঠনের কঠিন দায়িত্বটা জনগণই তাকে দিয়েছে। এবং মাত্র অতি অল্প সময়ে, আমি আশ্চর্য হবেন, পৃথিবীর এমন কোনো দেশ এবং নেতা নেই যে ইতিহাস পর্যালোচনা করে দেখা যাবে যে মাত্র ৩.৫ বছর ৩ বছর শাসন সময়ে একটা
শূন্য তলাবিহীন ঝুড়ির মতো রাষ্ট্রকে একটা স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করতে পারেন। এবং জিয়াউর রহমান একাধারে যেমন ছিলেন দার্শনিক, তেমনি ছিলেন একজন দক্ষ রাজনীতিক, একজন সেনানায়ক, এবং সবচেয়ে বেশি উনি মানুষকে ভালোবাসতেন। এই দেশের প্রত্যেকটা মানুষের হাতকে উনি কর্মীর হাতে পরিণত করতে চেয়েছিলেন। তিনি প্রথম নারী জাগরণ সৃষ্টি করেছেন। তিনি এই মহিলাদের পুলিশ, আনসার এবং অন্যান্য বাহিনীতে উনি প্রথম নিয়োগ দিয়েছেন। মেয়েদের শিক্ষার ক্ষেত্রে অগ্রসর হওয়ার সুযোগ করে দিয়েছেন। বিদেশে লোক পাঠিয়ে এই যে আজকে শ্রমজীবী মানুষ, আমরা রেমিটেন্স যোদ্ধা বলি, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় আয়ের উৎস, এটি জিয়াউর রহমানের সৃষ্টি করা উনি করেছিলেন। উনি এই বাংলাদেশে গার্মেন্টস ফ্যাক্টরি সৃষ্টি করে উনি চেয়েছিলেন শিল্প বিপ্লব ঘটাতে, এবং করেছিলেন অল্প সময়ের মধ্যে হলেও। তারপর এই যে বাণিজ্যিক চিন্তা, এই যে মানুষকে স্বনির্ভর করার চিন্তা, কৃষিক্ষেত্রে একটি ব্যাপক বিপ্লব সৃষ্টি করেছিলেন। সেচ যন্ত্র দিয়ে, ইরিগেশন বলে যেটিকে দিয়ে, বিশেষ করে ইরি ধানের প্রচলন করে উনি এই বাংলাদেশে একটি বৈপ্লবিক সবুজ বিপ্লব এনেছিলেন। এটা অতি অল্প সময়ে করেছিলেন, পৃথিবীর কোথাও নেই। মাহাথির মোহাম্মদ দীর্ঘ সময় মালয়েশিয়ায় 24টি বছর তিনি কিন্তু দায়িত্বশীল ছিলেন, এবং তারপরে উনি মালয়েশিয়া একটা জায়গায় নিয়েছিলেন। আমরা বিশ্বাস করি যদি জিয়াউর রহমান 24 বছর নয়, যদি 10 বছরও এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারতেন, যে ধারাবাহিকতা উনি সৃষ্টি করেছিলেন, আমরা আজকে শিল্পোন্নত দেশের পর্যায়ে যেতাম ইনশাল্লাহ, এটা আমার বিশ্বাস। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পুরো মানচিত্রটাকে পায়ের নিচে তিনি রেখেছেন। 10,000 কিলোমিটার পায়ে হেঁটেছেন, ঘাম ছুটিয়েছেন, এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে যে রাজনীতি করতে হবে তার একটি ইথিক্সের ক্ষেত্রে একটি ঐতিহাসিক একটি বাণী দিয়ে গেছেন, আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট পলিটিশিয়ান। এই যে পলিটিক্সিয়ান হতে গেলে পরিশ্রম করতে হয়, ত্যাগ করতে হয়, ফাঁকজোকের মাধ্যমে যে পলিটিশিয়ান হওয়া যায় না, যে কঠোর পরিশ্রমের রাজনীতিবিদ হওয়ার যে প্রবর্তনা তিনি করেছেন, এটি দ্বারা রাজনীতিবিদের জন্য কিভাবে আসলে রাজনীতিবিদ এটিকে অন করে একজন দক্ষ রাজনীতিবিদ হতে পারেন বলে আপনি মনে করেন? দেখেন, আমি যেটা দেখেছি, যে আমি জিয়াউর রহমান সাহেবের গ্রামের বাড়িতে গিয়েছি, আমি দেখেছি সেটা অনেক আগে, সেই 1800 শতকেই জিয়াউর রহমানের বাড়িতে দোতলা বিল্ডিং, ওনার দাদার আমলের বিল্ডিং, ওনার বাবার আগেই দাদা করেছেন। বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়িতে আমি গিয়েছি, দেখেছি, সেই স্মৃতিগুলো আমি দেখে এসেছি। আমি তখন ভেবেছি যে জিয়াউর রহমান অত্যন্ত ঐতিহ্যবাহী জমিদার ফ্যামিলির ছেলে আগে থেকেই ছিলেন। উনি কখনো অর্থের চিন্তা করেননি, যার কারণে এই বাংলাদেশের যে অনেক রাজনীতিবিদের কোটি কোটি হাজার কোটি টাকার লোপাটের কাহিনী হয়েছে, কিন্তু জিয়াউর রহমান শহীদ হওয়ার পর ওনার বাড়িতে একটি টাকা পাওয়া যায়নি, 1 মাসের খাবার পাওয়া যায়নি, সেখানে ওনার সন্তানদের 2টার বেশি 3টা পোশাক পাওয়া যায়নি। এটি কিন্তু বাস্তবতা, সব মানুষ সেটা দেখেছে। কিন্তু এই জিয়াউর রহমান এই যে একটা নির্লোভ মানুষ ছিলেন, দুর্নীতিমুক্ত মানুষ ছিলেন। আমার একজন সেনাবাহিনীর একজন মিড লেভেলের কর্মকর্তা আমার আত্মীয় ছিল, উনি জিয়াউর রহমানের বাসায় আসা যাওয়া করতেন। উনি মারা গেছেন, ওনার নাম ছিল আব্দুল মতিন। তো উনি আমাকে একটা কাহিনী বলেছিলেন যে আমরা একসময় গুডাউন থেকে জিয়াউর রহমানের বাসায় ওনার অনুমতি ছাড়া 1 বস্তা চিকন চাল নিয়ে গেছিলাম, আর 1 বস্তা চিনি নিয়ে গেছিলাম। জিয়াউর রহমান সাহেব ওই দিন অত্যন্ত কর্কশ ভাষায় আমাদের সেই সমস্ত চাল এবং চিনিটা ফেরত দিয়েছিলেন, যেটা আমার নয়, আমার জন্য যেটা বরাদ্দ সেটা আসবে, গুডাউন থেকে কার কথায় নিয়ে আসছ। এবং ওনাদেরকে সেই জন্য বেশ কিছুদিন শাস্তির পর্যন্ত উনি দিয়েছিলেন এই কাজটা করার জন্য। তো এইরকম একজন নেতা ছিলেন জিয়াউর রহমান। তো ওনার পক্ষে এই দেশের মানুষকে যেভাবে ভালোবাসা সম্ভব ছিল, এটা অন্যদের পক্ষে সম্ভব নয়। আর যেটা বলছেন যে পলিটিক্সে কঠিন করার কথা, এটা কিন্তু পলিটিক্সে কঠিন করার কথা এই কারণে বলেছেন যে খুব সস্তায় জনপ্রিয়তা অর্জন করা যাবে না, রাজনীতি করা যাবে না, মানুষের কাছে যেতে হবে, আগে নিজে কাজ করতে হবে, তারপরে মানুষকে সেই কাজে উদ্বুদ্ধ করতে হবে, যেটা জিয়াউর রহমান নিজে করে দেখিয়েছেন। আমরা রাজনীতিতে একটা কথা শুনেছি যে রাজার ছেলেরা রাজনীতি করবে, অর্থাৎ যাদের মনটা এরকম বড়। আগে দেখতাম রাজনীতি করতে করতে রাজকীয় নীতি, রাজকীয় মনন, সেটাই রাজনীতি করতে করতে হাজার হাজার কোটি টাকার সম্পদ, শত শত বিঘা সম্পত্তি নষ্ট করে সে ভিক্ষুকে পরিণত হয়ে গেছে, তারা ছিল নেতা। আবার এখন আমরা তার বিপরীত চিত্র দেখি, একেবারে চাল নেই, চুলো নেই, রাস্তার টোকাই, তারা রাজনীতির নামে
হাজার কোটি টাকা লুটপাট করে তারা আজকে রাজা বাদশাহ বনে যাচ্ছে, কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। এই যে রাজনীতির দৃশ্যপট পরিবর্তন, জিয়াউর রহমান এইটাকেই বলতে চেয়েছিলেন, অ্যাডজাস্ট করতে চেয়েছিলেন যে রাজনীতিটা আসলে আমরা কঠিন করতে চাই। মানে কি? মানে হচ্ছে রাজনীতি করতে মানে হাঁটতে হবে। আগের নেতারা হাঁটছেন, শেরে বাংলাকে ফজলুল হকের কথা বলেন, মাওলানা ভাসানী সাহেবের কথা বলেন, জিয়াউর রহমান সাহেবের কথা বলেন, ওনারা সমাবেশে গেছেন, লং মার্চ করেছেন, দেখা যায় শত শত 10 মাইল 20 মাইল 30 মাইল হাইটা ওনারা সেখানে গেছেন। ওনারা এই নৌকা দিয়ে ডিঙ্গি নৌকা দিয়ে পার হয়ে গেছেন। হ্যাঁ, কোথাও গিয়ে শীতের রাতে সেই সাধারণ মানুষের সাথে কাঁথা মুড়ে দিয়ে সেখানে শুয়ে থেকেছেন। এইটা আপনারা রাজনীতি করেছেন। উনি এই রাজনীতির কথাটাই বলতে চেয়েছেন, যেটা আমাদের নেতা আমি বিশ্বাস করি তারেক রহমান শুরু করেছিলেন, যে মানুষের দ্বারে দ্বারে গিয়ে, যে ওই যে গণমানুষের কাছে গিয়ে একটা উনি প্রোগ্রাম শুরু করেছিলেন। যে দুর্ভাগ্য যে শেষ পর্যন্ত সেটা হয়তো উনি করতে পারেন নাই। ভবিষ্যতে উনি করবেন সেটা আমার বিশ্বাস, যেটা তার বাবা সৃজন করেছেন। এই রাজনীতিটা উনি ধারণ করবেন। ঠিক 1981 সালের 30 মেতে যে হৃদয় বিদারক ঘটনাটি ঘটলো, যাকে হত্যা করা হলো, তার হত্যার পরে দেশের মানুষ তার জন্য যে আবেগটি তৈরি হলো, মানুষের শেষ ভালো যার সব ভালো তার যে প্রবাদটি রয়েছে, শেষ খারাপ যার সব খারাপ তার যে প্রবাদটির পরিপূর্ণভাবে দুজন ব্যক্তির ক্ষেত্রে যার সঠিক প্রয়োগ আমরা দেখতে পেয়েছি। শেষ ভালো হিসাবে 30 মে একজন ব্যক্তির প্রতি মানুষের আবেগ যেটি দেখা গেল, যে জন অরণ্য, যে জনক্রন্দন, জন আবেগ দেখা গেল। আর শেষ খারাপ হিসাবে একজন ব্যক্তির প্রতি যে আবেগ রাখলো না 75-এর 15 আগস্টে। এই দুজনের প্রয়াণ দিবস, প্রয়াণ দিন থেকে আসলে রাজনীতিবিদদের জন্য চরম এবং পরমতম শিক্ষা আছে কিনা? কবির ভাষায় বললে একটা সহজ শিক্ষা, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই শিক্ষাটাই আমি মনে হয় এই দুইটা জিনিস থেকে নিতে হবে। জিয়াউর রহমান সাহেব শহীদ হলেন, আমাদের ব্রিগেডিয়ার আসম হান্নান শাহ গাজীপুরের কৃতি সন্তান, ওনার প্রতি শ্রদ্ধা জানাই। তিনি ওই সময় সেনাবাহিনীতে ছিলেন, নিজের জীবনকে বাজি রেখে সেই লাশ রাঙ্গুনিয়া থেকে ঢাকায় উনি নিয়ে এসেছিলেন। যেদিন আনা হলো, আমরা সকাল থেকেই লক্ষ লক্ষ মানুষ সেই দিন ঢাকায় গিয়েছি। ফার্ম গেট থেকে চন্দ্রিমা উদ্যান পর্যন্ত শেরে বাংলা নগর কোথাও তিল ধারণের কোনো জায়গা ছিল না। আজকের চন্দ্রিমা উদ্যান যেখানে, সেখানে সবেমাত্র এলাকারই ডেভেলপ করার জন্য নতুন মাটি ফেলা হয়েছে, লাল মাটি, কাদা। আমার মনে হয় কয়েক লক্ষ জুতা ওই দিন ওই কাদা মাটিতে ছিল, যারা জুতা নিয়ে কেউ ফিরতে পারেনি। আমি নিজেও গিয়েছিলাম সেদিন, কিন্তু সেই চন্দ্রিমা উদ্যান পর্যন্ত কাজ ওই পর্যন্ত পৌঁছা আমার পক্ষে সম্ভব হয়নি। এই লক্ষ মানুষের ভিড়ে যে মানুষের যে আবেগ, যে ক্রন্দন, সেদিন যেটা দেখেছি, এই সারা বাংলাদেশের মানুষ যেইভাবে কেঁদেছে, এটা বাংলাদেশ তো নয়, পৃথিবীর ইতিহাসে কোনো নেতার জন্য হয়েছে আমার জানা নাই। এরকমটা আমরা কখনো দেখি নাই বা শুনি নাই। ঠিক বিপরীত চিত্রটা হয়েছে ওই সময় 75 সালে 15ই আগস্টের পরে, যে এখানে শেখ মুজিব মারা গেছে, এই সংবাদটি রেডিওতে প্রচার হওয়া ছাড়া সাধারণ মানুষ কোথাও বলেছে এটা এরকম কেউ শুনে নাই। কোনো মানুষকে কোথাও একটা মসজিদে তার জন্য দোয়া হয়েছে এরকমটা কেউ বলতে পারবে না। ইভেন ওনার জানাজা যে হয়েছে, এটা নিয়ে অনেক প্রশ্ন আছে। ইমাম ছিল কে, এটা নিয়ে অনেক প্রশ্ন আছে। হ্যাঁ, আমার ওই যে বলছিলাম একটু আগে, যে আমি একজন আর্মি, আরো 2-1 আর্মিদের সাথে কথা হয়েছে, যারা ওই সময় পরবর্তী সময় ক্যান্টনমেন্ট থেকে তারা গিয়েছিলেন, বলছে যে আমরা 7-8 জন লোকে আমার একটা জানাজার ব্যবস্থা করেছিলাম, এইটুকুই। শেষ পর্যন্ত তো ওই প্রথম তো লাশ এখানে আনা হলো, তারপরে না ওইখানে নেওয়া হয়েছে শেখ মুজিবুর রহমানের লাশ, কিন্তু কোনো লোকজন আগে আসেনি সাহায্য। তো এই যে পরিণতি, দুইটার ভিন্ন রূপ। কেন ভিন্ন রূপ হলো? দুজনই কিন্তু শহীদ হয়েছে, ধরেন হত্যা করা হয়েছে দুইজনকেই, কিন্তু প্রেক্ষাপটও প্রায় কাছাকাছি। বিভ্রান্ত সেনা সদস্যরা হত্যা করেছে, যে চক্রান্তের কারণেই হোক। আমি জিয়াউর রহমানকে পরিষ্কার করেই বলতে চাই যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের চক্রান্তের কারণে, সেটাও আমি যতটা বুঝেছি জেনেছি, যে উনি চেয়েছিলেন যে এই ইন্ডিয়ার, ভারতের নাগপাশ থেকে বাংলাদেশকে পরিপূর্ণ মুক্ত করতে, আমাদের সেই দক্ষিণ তালপট্টির দখল নিয়েছিলেন, যার কয়েকদিন মধ্যেই ঘটলো। আরো একটা বড় ইতিহাস এর মধ্যে আছে। এবারে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমান যেদিন শেখ হাসিনাকে এই বাংলাদেশে আসার অনুমতি দিলেন, তার কিন্তু 15 দিনের মধ্যেই এই 15-20 দিনের মধ্যে এই ঘটনাটি ঘটে গেল। জিয়াউর রহমান সাহেব শহীদ হয়ে গেলেন।
যে সেটার সাথেও ইন্ডিয়া হাসিনা এই যোগসূত্রটা থাকতেই পারে। এটা এখন তদন্ত করলে হয়তোবা এই বিষয়টাও বেরিয়ে আসবে যে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পিছনে ওই সময় ইন্ডিয়া এবং হাসিনার কতটা যোগসাজশ ছিল সেটা বেরিয়ে আসার সম্ভাবনা আছে। এই টোটাল বিষয়গুলো আলোকে দেখবেন যে শেখ মুজিবুর রহমানের ওই যে মৃত্যু, এই মৃত্যুর পরে কেউ কাঁদেনি। ওই কারণেই কাঁদেনি, কারণ তারা বাংলাদেশের মানুষের হৃদয়ে তিনি নেতা হিসাবে একসময় জায়গা করেছিলেন, শাসক হিসাবে পচে গিয়ে এমন জায়গায় পড়ছেন যে ওনাকে আর কেউ তখন পছন্দ করেনি, তাকে ভালোবাসেনি, শ্রদ্ধাও করেনি। ওই জায়গাটা উনি হারিয়েছিলেন নিজে এই ক্ষমতায় থাকাকালীন সময়ই। এই জন্য ওনার প্রতি মানুষের ওই আবেগটা। ফ্যাসিবাদের চিরকবর যেখানে ৭৫ 15 আগস্টে রচিত হলো, তাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিনয় তাদেরকে একটু সুযোগ দিল। সেই সুযোগকে কাজে লাগিয়ে শেখ হাসিনা তিনি ৮১-র ১৭ মেতে এদেশে আসেন। তার ১৩ দিনের মাথায় ৩০ মেতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়। শেখ হাসিনা তার শাসনামলে তার পিতার হত্যার বিচার কিন্তু তাদের মতো করে করে ক্লিন চিট দিয়ে চলে গেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মরণোত্তর বিচার কিন্তু এই এখন পর্যন্ত আসেনি। হয়তো বিএনপি সেই রকম সুপরিবেশ ছিল না। এখন আসলে সেই পরিবেশ আছে কিনা, আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরে বিএনপি ক্ষমতায়ন হলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যার বিচারটি আসলে ট্রাইব্যুনাল পর্যন্ত হওয়া দরকার কিনা, হত্যার বিচারের কুশীলবগিরির খুঁজতে গেলে, কেচর খুঁজতে গেলে আপনি যেটি বলেছেন সেটি অনেকের নামই সামনে আসবে কিনা, এটির একটা চূড়ান্ত ঐতিহাসিক সুরাহার প্রয়োজন আপনি মনে করেন কিনা? দেখুন, একটা খুব পরিষ্কার বিষয়, জিয়াউর রহমান এবং ওনার সৃজিত দল বিএনপি, তার নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান, ওনারা কেউই প্রতিহিংসার রাজনীতিটা বিশ্বাস করেন না। যদি সেটা করতেন তাহলে জিয়াউর রহমান শেখ হাসিনাকে এই দেশে প্রত্যাবর্তনের সুযোগ দিতেন না। যদি সেটা করতেন তাহলে বেগম খালেদা জিয়া পরপর ৩ বার প্রধানমন্ত্রী হওয়ার পরেও এই শেখ হাসিনাকে এই দেশে রাজনীতি করার সুযোগ করে দিতেন না। যদি সেটা করতেন তাহলে আমাদের নেতা তারেক রহমান এই ৫ই আগস্টের পট পরিবর্তনের পরে এই দেশবাসীকে শান্ত থেকে এই ফ্যাসিস্ট জেনেও অন্তত মানুষ হিসাবে, বাংলাদেশের মানুষ হিসাবে এই আওয়ামী লীগের সহকর্মী সমর্থকদেরকে আঘাত না করার কথা বলতেন। অথচ আওয়ামী লীগ কিন্তু নিজেই বলেছে যে আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী মারা যাবে যদি আমরা ক্ষমতা হারাই। সেটাই তারা বলেছে। ওবায়দুল কাদের সাহেব এই গাজীপুরের রাজবাড়ির মাঠে বলেছে যে আওয়ামী লীগ ক্ষমতা হারালে ১০ লক্ষ লোক এক রাতে মারা যাবে। এটি হয় নাই একমাত্র আমাদের নেতা তারেক রহমানের উদারতার কারণে, দূরদর্শিতার কারণে, এই দেশের মানুষকে ভালোবাসার কারণে হয়নি। কিন্তু তারপরেও উনি হয়তো চাইবেন না, কিংবা চাইবেন সেটা আমি জানি না। তবে যদি এই প্রতিহিংসার রাজনীতি উনি বিশ্বাস নাও করেন, যেহেতু করেন না, আমার নেতা জিয়াউর রহমানকে যে ষড়যন্ত্র করে হত্যা করেছে এতে তো কোনো সন্দেহ নেই। একজন সমর্থক হিসাবে, এই দেশের একজন মানুষ হিসাবে, আমার একজন প্রিয় নেতার এই প্রতি শ্রদ্ধা রেখে আমি বলতে চাই, আমি অন্তত বিচারটা চাই যে এইটা প্রক্রিয়া শুরু হোক, বেরিয়ে আসুক। ওই সময় তড়িঘড়ি করে, তখন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ ছিলেন না। আপনি বললেন যে বিচারটি আপনি চান, আপনি এখান থেকেই আসলে শুরু করতে চান কিনা? অন্তর্বর্তীকালীন সরকার থেকে বিচারটির জন্য একটা মামলাটা হতো হওয়া দরকার। এই মামলা, আপনি যদি একজন আইনবিদ, আপনার রাইটস তো অবশ্যই রয়েছে। আপনার আদর্শের নেতার উপরে যে নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, যে কুশীলবরা যেটা করেছে, এমন সুপরিবেশ তো রয়েছে। এই মামলাগুলিও তো অন্তর্বর্তীকালীন সরকারের জন্য খুবই প্রয়োজনীয়। কেননা ফ্যাসিজমকে যেভাবে প্রতিহত সরকার করতে চাচ্ছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ করতে চাচ্ছে, এই মুহূর্তে একটা খুবই গুরুত্বপূর্ণ একটি আসলে মামলা এটা হতে পারে কিনা? হ্যাঁ, আমি মনে করি হতে পারে। দেখুন, জিয়াউর রহমান সাহেবের হত্যার পরে এটা সামরিক আইনে সামরিক বাহিনীর কিছু লোকজনকে একটা বিচারের আওতায় আনা হয়েছে। এটি ছিল সামরিক বাহিনীর আভ্যন্তরীণ বিচার ব্যবস্থা। কিন্তু আমাদের দেশের প্রচলিত আইন, যেখানে যারাই ষড়যন্ত্র করেছেন, সামরিক বাহিনীর বাইরে যারা এর সাথে জড়িত ছিলেন, তাদেরকে তো বিচারের আওতায় আনার কোনো সুযোগ হয় নাই। কারণ সামরিক আইনে সামরিক বাহিনীর বাইরে কাউকে বিচারের আওতায় এইভাবে আনা যায় না। এইটা করার জন্য আমাদের দেশের প্রচলিত আইনে, বাংলাদেশ দণ্ডবিধি অনুসারে, বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি অনুসারে, এখানে আমি মনে করি আমাদের দলের পক্ষ থেকে একটি আলোচনা করে একটা বিচারের ব্যবস্থা হওয়া উচিত, একটা দাবি করা উচিত। এবং সেটা এখন যেহেতু
অনেক পুরনো বিচার হচ্ছে, অনেক পুরনো ঘটনার বিচার হচ্ছে। শেখ মুজিবের হত্যার বিচার তারা 23 বছর পরে শুরু করেছিল। যে আমরাও কেন জিয়াউর রহমান সাহেবের এই হত্যাকাণ্ডের জন্য যারা সিভিল প্রশাসনে জড়িত ছিলেন তাদের কেন বিচারের আওতায় আনতে পারবো না? আমি সেই দাবি জানাই এবং সেরকম একটা বিচারের জন্য আইনি প্রক্রিয়ায় অগ্রসর হওয়া উচিত বলে মনে করি। যদি দল যাকেই দায়িত্ব দেয়, যদি সে যে আমাকেও দেয়, দলের পক্ষ থেকে যদি আমাকেও বলে, আমিও সেই প্রসিডিংয়ে অগ্রসর হতে ইচ্ছুক। 81-র 30 মের পর থেকে যে মানুষটি বিধবার শাড়ি পরিহিত হয়ে দুটি ছোট ছোট সন্তানকে রেখে যিনি রাজপথে আসলেন, রাজপথ থেকে তিনি 4টি উপাধিতে ভূষিত হয়েছেন: দেশনেত্রী, আপসের নেত্রী, গণতন্ত্রের মাতা এবং দেশমাতা। এই যে ম্যাডাম খালেদা জিয়া আটপরে একজন নারী, যিনি স্বামীর সংসার করা ছাড়া কখনো কোনো রাজনৈতিক চর্চা করেননি, তিনি যেভাবে রাজনৈতিক বুদ্ধিমত্তা, যে সুন্দর বাক্যশৈলী, তার যে বক্তৃতার ধরন, যেভাবে সবার মাঝে যিনি যে নিজেকে ফুটিয়ে তুলতে পারলেন, তার এই কারিশম্যাটিক লিডারশিপের কারণে গণতন্ত্র বারবার আসলে পতন মুখ থেকে বারবার জাগরিত হয়। এই নেতৃত্বগুলিকে আসলে আপনি কিভাবে ওন করেন? আমরা অত্যন্ত সৌভাগ্যবান আমি বলবো এই কারণে। বেগম খালেদা জিয়ার একটা কথা বলেছেন, উনি স্বশিক্ষিত। আমি বিশ্বাস করি স্বশিক্ষিত মানেই সে সুশিক্ষিত। এবার আমার হাসিনার ইডেন কলেজের ডিগ্রি ছিল, উনি বলেন সেই ডিগ্রি যদি এই আয়নাঘর তৈরির জন্য ব্যবহার করা হয়, সেই ডিগ্রি যদি মানুষকে গুম, খুন, হত্যা করার জন্য হয়, সেই ডিগ্রি যদি দেশে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করার জন্য হয়, সেই ডিগ্রি যদি রাজনৈতিক ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীরা মিথ্যা মামলা দেওয়া হয়, তাহলে সেই রকম শিক্ষার কোনো প্রয়োজন নেই। বেগম খালেদা জিয়া সত্যিকার অর্থে সুশিক্ষিত ছিলেন। আপনি বেগম খালেদা জিয়ার ফ্যামিলি স্ট্যাটাস দেখুন, আপনি জিয়াউর রহমানের ফ্যামিলি স্ট্যাটাস দেখুন। বেগম খালেদা জিয়ার পরিবারে যতগুলো উচ্চশিক্ষিত ব্যক্তি আছে, ওনার বাবা, ওনার মা, ওনার বোন, ওনার ভাই, জিয়াউর রহমান সাহেবের ফ্যামিলি দেখুন, ওনার দাদা, ওনার বাবা, উনি নিজে, ওনার ভাই, সকল মিলিয়ে দেখুন। এমন একটি উচ্চশিক্ষিত আবহ ফ্যামিলি, যেই ফ্যামিলিতে আসলে থাকলেই মানুষ অন্যরকম জ্ঞান ধারণা অর্জন করে। ঢাকা ইউনিভার্সিটির একজন ছাত্র, সে ঢাকা ইউনিভার্সিটি যে লেখাপড়াই করুক, যদি প্রতিদিন ঢাকা ইউনিভার্সিটিতে আসা যাওয়া করে, তার যে অর্জিত জ্ঞান, এটি যে কোনো ইউনিভার্সিটির যে কোনো ছাত্রের চাইতে বেশি। এমনি একটি রাজনৈতিক পরিবারে, এবং জিয়াউর রহমান সাহেবের মতো একজন মেধাবী, একজন দেশপ্রেমিক, একজন সৎ এবং আমি বলবো ধার্মিক ব্যক্তির সাথে সাহচর্যের থেকে তিনি নিজে নিজে যে শিক্ষা অর্জন করেছেন, এই দেশ পরিচালনা, এই সৈন্য পরিচালনার এই যে দক্ষতাগুলো উনি দেখেছেন, সেই দেখে দেখে উনি যে শিক্ষাটা অর্জন করেছেন, পরবর্তী সময়ে ওনার এই রাজনৈতিক জীবনে উনি সেই শিক্ষাটাকেই প্রয়োগ করেছেন, যার কারণে ওনার কোনো বড় বড় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রয়োজন হয় নাই। জনাব তারেক রহমান রাজপথ থেকে, কাজপথ থেকে যিনি যেভাবে আসলে নেতৃত্বের একটি আবহ তৈরি করলেন, আওয়ামী লীগ সবসময় তাদের শাসন আমলে বলে গেছে তারেক রহমানের নাকি তৃণমূলের কোনো যোগ্যতা নেই, অথচ কিন্তু গাবতলী উপজেলা 1 নম্বর বিএনপি সদস্য হিসাবে তিনি রাজপথে থেকেই নেতৃত্ব গঠন করেছেন। তৃণমূলের কাছে তার যে অ্যাকসেপ্টেবিলিটি তৈরি হয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান হিসেবে মানুষ তাকে যেভাবে ধারণ করে, লালন করে, তার এই আকাশচুম্বী খ্যাতি আসলে আওয়ামী লীগকে না একেবারে জাগিয়ে দিয়েছিল কিনা? আওয়ামী লীগ এই খ্যাতিটাকেই থামানোর জন্য 111-এর ঘাড়ে চড়ে তারেক রহমানের উপরে যে নিপীড়নটি চালালো, তাকে যেভাবে অ্যাসল্ট করা হলো, এটি কত বড় অপরাজনীতি, এবং এই ক্ষেত্রে নেতৃত্বের ক্ষেত্রে যে ব্যাপারটি আওয়ামী লীগ মনে করেছিল, সেটি কালে কালে আসলে সেটি প্রমাণ হলো কিনা? দেখুন, আমি আগেই বলেছি যে আমাদের নেতা তারেক রহমান সাহেব একেবারে সাধারণ মানুষের সাথে মিশে যাবার জন্য উনি একটা প্রোগ্রাম করেছিলেন, যে তৃণমূল সম্মেলন করেছিলেন, তৃণমূলের সভা করেছিলেন প্রত্যেক জেলায় জেলায়, এবং এক পর্যায়ে উপজেলা পর্যায়ে উনি বিস্তৃত করতে চেয়েছিলেন। আমাদের গাজীপুরে এখানে করেছেন, তৃণমূল সভা করেছেন, উনি এসেছেন, সাধারণ মানুষের সাথে মিশেছেন। এইটা করতে করতেই উনি এই বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে ঢুকে গিয়েছিলেন। এটা কিন্তু অপরাজনীতি ধারক হাসিনা এটা খুব ভালো চোখে দেখেনি। পাশাপাশি তার ছেলে কাছাকাছি বয়সের হলেও সে পালিয়ে বিদেশে থেকেছে,
শুনেছি ওই সময়ে উনি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে একাধিক বিয়ে শাদী করেছে, ধর্ম মানে নাই, গোত্র মানে নাই, মানে লেখাপড়ার বালাই নেই। অথচ হাসিনা ক্ষমতা আসার পরে বলল সে নাকি বিশেষজ্ঞ কিসের, এই জন্য কোটি কোটি টাকা তাকে বেতন দিয়েছেন। বাস্তবে কিন্তু কিছুই নয়। পক্ষান্তরে দেখেন আমাদের নেতা তারেক রহমান, উনি যখন এই তৃণমূল সভাগুলো করে জনপ্রিয় হলেন, 111 আসার পরে সেই 111-এর সরকার, তাদের সাথে যিনি হাত মিলিয়েছিলেন শেখ হাসিনা, তারা সকলেই এটা মনে করেছে যে তারেক রহমানই হচ্ছে আগামী। দেখুন আমাদের নেতা জনাব তারেক রহমান এই শিক্ষার ব্যাপারটি যখন আসে, যে হাসিনা তার ফ্যাসিস্ট দোসররা অনেক সময় অনেক কথা বলেছে, ওনার লেখাপড়া নিয়ে কথা বলেছেন, ওনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন, কিন্তু আজকে সারা বিশ্ব তাকিয়ে দেখতেছেন যে জনাব তারেক রহমান এমনই উচ্চ শিক্ষিত, যিনি লন্ডনের মতো ইউনিভার্সিটি সেখানে লেকচার দেয়, বিশ্বমানের বড় বড় ইউনিভার্সিটিগুলো তাকে লেকচারার হিসাবে নিয়ে যায়, কথা বলে। ওনার মেয়ে একজন ব্যারিস্টার, জাইমা রহমান। হ্যাঁ, জাইমা রহমান। ওনার ওয়াইফ সারা বিশ্বে ডাক্তারদের অহংকার হয়ে গেছেন। উনি সমস্ত পরীক্ষায় উনি স্বর্ণপদক বিজয় করে অর্জন করেছেন, সারা বিশ্বের ডাক্তারদের মধ্যে উনি প্রথম স্থান অর্জন করেছেন। তো এই যে অবস্থানটা সৃষ্টি হয়েছে, এবং দিনে দিনে আসলে মানুষ যখন কষ্ট পায়, যখন কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়, তখন কিন্তু সে আরো নতুন কিছু শিখে। আমাদের জনাব তারেক রহমান 111-এর যে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন, তারপরে উনি আজকে দিনে দিনে এই সুশিক্ষায় শিক্ষিত হয়ে সারা বিশ্ব রাজনীতি নিয়ে চর্চা করে উনি এখন একটা বিশ্বমানের রাজনীতিবিদে পরিণত হয়েছে। ওনার এই রাজনৈতিক পরিস্ফুটনটি বিশেষ করে এই 5ই আগস্টের অব্যবহিত পূর্ব এবং 5ই আগস্টের পরবর্তী সময়ে এই বাংলাদেশকে দূর থেকেও দল এবং আমি মনে করি দেশের মানুষকে যেইভাবে এটা সুশৃঙ্খল এবং সুকঠিন নেতৃত্বে পরিচালিত করছেন, এটি দেখে কিন্তু সারা বিশ্বের তাবৎ নেতৃবৃন্দ খুব আশ্চর্য হচ্ছেন যে তারেক রহমান এত পরিশীলিত কথা। আমি অনেক আমাদের দেশের অনেক বিরোধী মতের মানুষ, যারা রাজনীতি করেন না, এরকম অনেক বুদ্ধিজীবী শ্রেণীর মানুষ, তাদেরকে এই 5ই আগস্ট পরবর্তী সময়ে কথা বলতে শুনেছি যে সত্যিকার অর্থেই তারেক রহমান একজন বিশ্ব নেতায় পরিণত হয়েছে। ওনার যে কথা, ওনার প্রত্যেকটা বক্তব্য ভার্চুয়ালি যেসব সভা সমাবেশে রাখছেন, আমাদের সাথে রাখেন, সাধারণ মানুষের সাথে রাখেন, এগুলো ভাইরাল হয়, মানুষ দেখে, এই কথা শুনে মানুষ বিমোহিত হয়েছে যে সত্যিকার অর্থেই তারেক রহমান আজকে অত্যন্ত পরিশীলিত একজন বিশ্বমানের নেতায় পরিণত হয়েছে। এই দেশকে, এই জাতিকে নেতৃত্ব দেওয়ার এখন সবচেয়ে উপযুক্ত যে ব্যক্তিটি সেটি হচ্ছেন তারেক রহমান। এক্ষেত্রে তিনি যে পরীক্ষাটি দিলেন, বিশেষ করে 111-এর সময় তার উপরে অ্যাসল্ট করা হলো এবং তাকে জোর করে মুসলিকা আদায় করা হলো, তিনি আর কখনো রাজনীতি করতে পারবেন না, নির্বাসন করা হলো। সেখান থেকে চিকিৎসার পাশাপাশি তিনি যেভাবে রাজনীতি নেতৃত্ব দিলেন, বিএনপি কোনো আন্দোলনে 70% নেতৃত্ব দিয়েছেন, আবার নেতৃত্ব নতুন পরিকল্পনা তৈরি হয়েছে, সেই আন্দোলনে 80% হয়েছে, কখনো 85% হয়েছে, কখনো 90% পর্যন্ত সফলতা এসছে, সর্বশেষ 28 আগস্ট পর্যন্ত। কিন্তু শতভাগের জন্য একটি সংযোগের দরকার ছিল, জনসম্পৃক্ততার দরকার ছিল, সেটি জুলাই আন্দোলনে আমরা দেখতে পেলাম। সেক্ষেত্রে বিএনপি যদি আমরা 90% নেতৃত্বের একটা বৃহ ধরি, তাহলে 10% ফ্লো হচ্ছে ওই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। তাহলে মাস্টার মাইন্ড বা মাস্টার প্ল্যানারের ক্ষেত্রে যে কথাগুলি বলা হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন বিদগ্ধ জন ক্লিন্টনের সাথে সাক্ষাতের সময় একটি ইয়াং ছেলের হাত ধরে বললেন, এই ছেলেটি এই আন্দোলনের মাস্টার মাইন্ড, তার মাস্টার মাইন্ডেই এই ফ্যাসিবাদ আসলে পরাভূত হয়েছে বা নিপাত গেছে বা তাদের নেতৃত্ব ধূলিসাৎ হয়েছে। সেক্ষেত্রে এই কথাটি নিয়ে আসলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। 90 নেতৃত্বদানকারী এত বছরের একটি বড় দল, একটি বড় জোটের নেতৃত্বদানকারী তারেক রহমানকে মাস্টার মাইন্ড বা মাস্টার প্ল্যানার হিসেবে উদ্ধৃত না করাটা নিয়ে আসলে নানা কথা রয়েছে। আপনার অভিব্যক্তি এখানে। আমি খুব বলি, এই যে কথাটা বলছেন, এই মাত্র কয়েকদিন পূর্বে একটা বিষয় বক্তব্য ভাইরাল হয়েছে, জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দেখুন, উনি বলছেন যে জনাব তারেক রহমান আমাদের আন্দোলনের মাস্টার মাইন্ড, আমাদের নেতা। অনেকদিন, বেশ কয়েকদিন এটা ভাইরাল হয়েছে, বাস্তব সত্যটা বলে ফেলেছেন, বলে দিয়েছেন, এবং বাস্তবতা হচ্ছে এটাই।
দীর্ঘ 17 বছরের এই যে ক্রমাগত আন্দোলন সংগ্রাম, এই যে মানুষকে দলকে নেতৃত্ব দিয়ে ফেসিস্ট এই ডেভিল আওয়ামী লীগের এগেনস্টে টিকে থাকা এটি মুখের কথা নয়। হ্যাঁ, আমাদের ছাত্রদের একটা উত্থান হয়েছে, আন্দোলন হয়েছে, আমরা এটাকে সম্মানও করি, সমর্থনও করি। হ্যাঁ, তারা অকুতভয় অবস্থায় মাত্র কয়েকদিন মাঠে থেকে একটা অবস্থান তৈরি করেছে, কিন্তু এইটা একদিনে তো হয়নি। একটা ফাইনাল খেলা পর্যন্ত যেতে হলে আপনাকে প্রথম ফার্স্ট রাউন্ড খেলতে হয়, সেকেন্ড রাউন্ড খেলতে হয়, তারপরে কোয়ার্টার ফাইনাল খেলতে হয়, সেমিফাইনাল খেলতে হয়, তারপরে ফাইনাল যেতে হয়। এটা যদি আপনি ফাইনাল খেলা ধরেন, হঠাৎ করে ফাইনাল খেলাতে আপনি খেলোয়াড় নামায় দিবেন, তাহলে আগের থেকে যারা খেলা এই ফাইনাল পর্যন্ত আসলো তারা কোথায়? তাহলে মাস্টারমাইন্ডটা কে হবে? আপনি দেখেন গত ওয়ার্ল্ড কাপে, বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু প্রথম খেলায় কি হলো? সৌদি আরবের সাথে হেরে গেল। তাই বলে কি আপনি সৌদি আরবকে বিশ্ব চ্যাম্পিয়ন বলবেন? ওইটা খেলতে 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 ফাইনাল পর্যন্ত গিয়ে যিনি জিতছে তিনি বিশ্ব চ্যাম্পিয়ন। এই যে বৈষম্য বিরোধী আন্দোলন, ঠিক আছে তারা আন্দোলন করেছেন, কিন্তু আন্দোলনটা কিন্তু তারাই এখানে এইভাবে সৃষ্টি করে দেন নাই। বৈষম্য বিরোধী আন্দোলন ছিল কি? কোটা বিরোধী আন্দোলন। তাহলে এইটা এক দফার আন্দোলনে কি করে গেল? এটা কে দিয়েছে? এই সাপোর্টটা কে দিয়েছে? এই যে হাজার হাজার ছেলে মেয়ে ঢাকায় এখানে থেকেছে, তারা রাত্রি যাপন করেছে, তাদের খাবার দিয়েছে, পানি দিয়েছে, তাদের ব্যবস্থা করে দিয়েছে, কে করে দিয়েছে? এগুলো কি খোঁজ করে দেখেছেন কারা করেছে? যারা সংশ্লিষ্ট ছিল তারা জানে কে কিভাবে ফাইন্যান্স করছে, কে কিভাবে তাদেরকে এই অর্থ যোগান দিয়েছে, কে তাদেরকে খাবার যোগান দিয়েছে। হ্যাঁ, ছাত্ররা ছিল। এই ছাত্রদের কাছে অর্থ কোথায়? এই ছাত্রদের সে সাপোর্টটা কোথায়? তারা তো তাদের বাপের টাকায় এখনো লেখাপড়া করে, তারা তো তাদের বাড়ি থেকে হাইটা যে এই রিক্সা ভাড়া নিয়ে, বড় জোর রিক্সা নিয়ে ইউনিভার্সিটি যেতে পারে। তারা কি করে এই বড় একটা বিশাল প্রজেক্ট, এই এক সপ্তাহ যাবৎ লক্ষ লক্ষ মানুষের এই যে সাপোর্টের প্রজেক্ট কি করে রক্ষা করবে? যিনি রক্ষা করেছেন, যারা করেছেন, তারাই হচ্ছেন আন্দোলনের মাস্টার মাইন্ড, এবং তারাই এই আন্দোলনের সফলতা দাবি করতে পারে। তারা পিছনে ছিলেন বলেই আন্দোলন সফল হয়েছে। আন্দোলনের সময় 9 দফা থেকে কাউন্টার একটি অ্যাটাক করে 9 দফা থেকে এক দফার জায়গায় যে একটি বৈপ্লবিক একটি গুগলি জনাব তারেক রহমান দিলেন, যেটি পুরোপুরিভাবে দেশের মানুষ গ্রহণ করলেন, এবং 1 থেকে 5 অগাস্ট তথা 36 জুলাইতে যেভাবে জনগণ এক দফার ক্ষেত্রে যে মার্চটি করলো, মার্চ ফর ডেমোক্রেসি, মার্চ ফর ফ্যাসিজম, এই ক্ষেত্রে এই কৌশলী নেতৃত্বের জায়গাটি আসলে ঐতিহাসিকভাবে একটি আলোচিত ঘটনা কিনা? অবশ্যই। আপনি যদি প্রত্যেকটা আন্দোলনের সঠিক ইতিহাস জানেন এবং সংরক্ষণ করেন, তাহলে স্বীকার করুক আর না করুক, বাস্তবতা যেটা, যে এই তারেক রহমান সাহেবের এই নেতৃত্ব না আসলে, এই নির্দেশনা না থাকলে, এই মেকানিজম না থাকলে, এই 9 দফা থেকে সেটা এক দফায় যেত না, এই অবস্থান কর্মসূচি হতো না, এই 5ই আগস্টে শেখ হাসিনা এইভাবে পালিয়েও যেত না। দীর্ঘ 18 বছর যাবৎ এদেশের নির্বাচন নিয়ে নানা রকম প্রহসনের গল্প, রাতের নির্বাচন, দিনের নির্বাচন, ওয়াকওভার নির্বাচন। আজ থেকে 18 বছর আগের শিশুটি যে এখন 18 বছরের টকবকে যুবক বা যে যুবতী, তারা ভালো ভোটের কোনো উৎসব দেখেনি, দাদি নানি বা বাবার কাছে শুনেছে মাত্র। সেই উৎসবমুখরতার নির্বাচনের প্রত্যাশী পুরো দেশ চাতক পাখির মতো চেয়ে আছে, আমার ভোট আমি দেব, আমার প্রার্থীকে আমি বিজয়ী করে আনন্দ মিছিল করব, এই আমি এসে নীরবে বাড়িতে ঘুমাবো, আমার উপর কোনো চাপ প্রয়োগ করা হবে না। এমন অবস্থার ক্ষেত্রে আগামী ত্রয়োদশ সংসদের ক্ষেত্রে দেশবাসীর প্রত্যাশার ক্ষেত্রে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জনাব তারেক রহমান এবং তৃণমূলের সকল নেতাকর্মীরা যে নির্বাচনটি প্রত্যাশা করছে, এই প্রত্যাশার ব্যাপারটিতে 300 সংসদীয় আসনের মধ্যে গাজীপুরের 5টি সংসদীয় আসন আসলে কেমনভাবে প্রস্তুত? 5টি সংসদীয় আসনের মধ্যে সংসদীয় আসন 2 সদরের আপনি একজন নন্দিত মুখ হিসাবে কি প্রত্যাশা করছেন? মানুষ আসলে দীর্ঘ সময় আমরা নিজেরা ভোট দিতে পারি নাই, আমার মৌলিক অধিকার আমি প্রয়োগ করতে পারি নাই, আমার পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পারি নাই, যার কারণে আমাদের দেশে কাঙ্ক্ষিত উন্নয়নও হয়নি। প্রত্যেকটা মানুষ যারা নতুন ভোটার হয়েছে তাদের তো চরম আক্ষেপ, আমরা যারা পুরনো ভোটার আগে অনেকবার ভোট দিয়েছি, কিন্তু এই গত 16-17 বছরে আমরা কোনো ভোট দিতে পারি নাই, ইচ্ছা করেও যাইনি।
তো সেইখানে আমাদের যে আক্ষেপ, আমার অধিকার যে আমি প্রয়োগ করতে পারছি না, কেড়ে নিয়েছে হায়ানারা, তা এটা এখন প্রয়োগ করার জন্য সমগ্র দেশবাসী খুব উদ্বিগ্ন হয়ে আছে। প্রত্যেকটা মানুষ চাচ্ছে যে তার সেই অধিকারটা সে প্রয়োগ করুক, তার সঠিক নেতৃত্বটা সে নির্বাচন করুক। যেমন একই ধারাবাহিকতায় ধরেন এখন সারা বাংলাদেশে প্রত্যেকটা আসনেরই একই অবস্থা। গাজীপুর অত্যন্ত জনবহুল এখন এরিয়া। আমি মনে করি গাজীপুরে 5টি আসন আছে, তার মধ্যে এই যে সদর আসনটি এটি অনেক বড়। গাজীপুর সিটি কর্পোরেশনটাকে 3টা আসনের অংশ করে দেওয়া হয়েছে। কিছু অংশ গেছে আমার কালীগঞ্জ আসনের সাথে, পুবাইল, এটা চলে গেছে সিটি কর্পোরেশনের অংশ। আবার কিছু অংশ চলে গেছে আপনার ধরেন দুইটা, আগে সাবেক 2টা ইউনিয়ন ছিল, বাসন, কোনাবাড়ি, কাশিমপুর, 3টা, এটি চলে গেছে কালিয়াকুর 1 আসনের সাথে। আর অবশিষ্ট যে সিটি কর্পোরেশনের অংশটুকু, এইটুকু আমাদের এই 2 আসনের সাথে আছে। তারপরেও এইখানে যে ভোটার সংখ্যা, গাজীপুর সিটি কর্পোরেশনের ভোটার সংখ্যা পূর্বে 2013 সালে যখন আমরা ভোট করেছি তখনই ছিল 10 লক্ষ। এখন নতুন করে ভোটার সংশোধন হলে বাড়লে এটা 11 লক্ষ ছাড়াই যাবে। তো এইখানে এই জন্য বলছি যে আমাদের গাজীপুরে আরেকটি সংসদীয় আসন বর্ধিত করলে, জনসংখ্যার অনুপাতে যদি সংসদীয় আসন বন্টন হয়, তাহলে অবশ্যই গাজীপুরে 5টির জায়গায় 6টি সংসদীয় আসন হওয়া উচিত। এটা আমাদের দাবি, এটা প্রত্যাব, একটা প্রশ্ন বা একটা চাওয়া, এটা আমাদের চাওয়া। কারণ অনেক আসন আছে বাংলাদেশের যেখানে 2 লাখ 3 লাখ ভোটার, আর গাজীপুরের প্রত্যেকটা আসনই এখন যে অবস্থা রয়েছে, সর্বনিম্ন যেটি আসন সেখানেও 5.5 লাখ ভোটার। আর সিটি কর্পোরেশনের ভিতরে এই সংসদীয় যে 2 নম্বর আসন, এই আসনের ভোটার সংখ্যা ওই কয়েকটি মিনিট বাদ দিলেও 7.5 লাখ 8 লাখের মতো। কাজে এইটা সমন্বয় করে এবারে যদি 5 লাখ ভোটারও আপনি করেন গাজীপুরে, তাহলেও 6টা সংসদীয় আসন হওয়া খুব জরুরি। এটা আমরা চাই হোক। আর প্রস্তুতির কথা বলছেন, মানুষ ভোট দিতে পারে না, বিএনপিকে ভোট দিতে চায়। বিএনপির প্রার্থী হিসাবে আমাদের নেতৃবৃন্দ জনাব তারেক রহমান সহ আমাদের স্ট্যান্ডিং কমিটি বা নির্বাচন বোর্ড, নেতৃবৃন্দ যদি সঠিক নেতৃত্ব নির্বাচন করতে পারেন, তবে এই 5টি আসনই বিএনপি জয়লাভ করার মতো অবস্থায় আছে। তবে যেটি আমাদের নেতা বলেন, আমিও বলি, আমাদের এখন আমাদের দল নির্বাচনের জন্য প্রস্তুত, আমরাও প্রস্তুত। গাজীপুরে বিশেষ করে আমার বিশ্বাস আমাদের নেতা স্বচ্ছ ইমেজের লোক খুঁজবেন, যাদের সন্ত্রাসী, চাঁদাবাজি বা এরকম কোনো কেলেঙ্কারি নেই, দুর্নীতিতে যাদের কোনো কেলেঙ্কারি নেই, যারা সাধারণ মানুষের আস্থাভাজন, এরকম সজ্জন ব্যক্তি, দলের ভাবমূর্তি যাদের মাধ্যমে উন্নত হবে, মানুষের কল্যাণ হবে। সর্বোপরি জিয়াউর রহমানের আদর্শ থেকে যারা এক ছিল, কোনোদিন বিচ্যুত হয় নাই, যাদের মাধ্যমে আমাদের দলের নীতি আদর্শ বাস্তবায়ন করে মানুষের কল্যাণ হবে, সেরকম ব্যক্তিদেরকেই নমিনেশন দেবেন। সেই হিসাবে আমি এই দলের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমার দলের কাছে অবশ্যই আমি নিজেও একজন প্রার্থী হিসেবে নমিনেশন চাইব। যদি দল যোগ্য বিবেচনা করে নির্বাচন করব, অথবা দল যাকেই যোগ্য বিবেচনা করবেন, দলের যেভাবে নির্দেশ থাকবে আমরা তার পক্ষে সেইভাবেই নির্বাচনে অংশগ্রহণ করব। দল যদি আপনাকে নির্বাচনে প্রার্থী করেন, বিজয়ের কি সম্ভাবনা? আর বিজয় হলে 5টি বছর আইনবিদ থেকে আইন প্রণেতা হবার যে সুযোগ এদেশের বিশেষ করে সংসদীয় আসনের মানুষ আপনাকে দিবে, তার কিভাবে আপনি সেটির বাস্তবতা আনবেন বলে মনে করছেন? আমার প্রথম কাজ হবে, যদি দল আমাকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেয়, নমিনেশন দেয়, তবে এই এলাকার মানুষজনদেরকে নিয়ে নির্বাচন করা, এবং সেই ক্ষেত্রে মানুষ বিএনপিকে ভোট দিতে চায়। সাম্প্রতিককালে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ঘটনা, বিরোধী শিবির রয়েছে আমাদের, যারা এখন আওয়ামী লীগ না থাকলেও আমাদের একটা বিরোধী অংশ রয়েছে, একটা বিরুদ্ধ পক্ষ রয়েছে, তারাও সংগঠিত হবে। তাদেরকে মোকাবেলা করে আমরা আশা করি এই জনগণ যেভাবে স্বতঃস্ফূর্ত আছে বিএনপির পক্ষে, যদি সব বিএনপির নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষকে আমরা তারেক রহমানের উজ্জীবিত নেতৃত্বে ঐক্যবদ্ধ করতে পারি, ইনশাল্লাহ আমরা জয়লাভ করতে পারব। আর আমার প্রথম
নীতি এবং আদর্শ হবে আমার সেই আজকের 31 দফা, আমার নেতার 19 দফা, যেটি আজকে 31 দফার মধ্যে একীভূত হয়ে গেছে। সেই 31 দফার আলোকে এই দেশের যেখানে যেখানে আইনের ব্যত্যয় রয়েছে, যে নতুন আইন প্রণয়ন করা দরকার, এলাকার মানুষ, দেশের মানুষের জন্য যেই যোগোপযোগী যে সংস্কার আইনের মাধ্যমে আনা দরকার, সেইগুলো যাতে বাস্তবায়ন হয়, আনা যায়, আমি আমার সর্বশক্তি দিয়ে সেটি চেষ্টা করি। আপনি দর্শক শ্রোতা, আপনার নির্বাচন এলাকার মানুষ, দেশবাসী, জনাব তারেক রহমান, ম্যাডাম খালেদা জিয়া, সবার উদ্দেশ্যে আপনার সমাপনী বক্তব্যে দর্শকদেরকে যে কাছ থেকে যদি বিদায় নিতেন। আমি আবারও আমার নেতা জনাব জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট, যার আদর্শ নিয়েই আমি আজ অব্দি রাজনীতি করছি এবং বাকি জীবনও করব ইনশাল্লাহ, ওনার আত্মার মাগফিরাত কামনা করি। আমার মহান নেত্রী বেগম খালেদা জিয়া, ওনার পরিপূর্ণ সুস্থতা কামনা করছি। উনি অচিরেই মাঝে মাঝে দেশে ফিরে আসবেন এবং আমাদেরকে নেতৃত্ব দেবেন। আর আমাদের নেতা তারেক রহমান, উনি বিজয়ী ভেসে এই দেশে আসবেন এবং সেই দিন যে জাগরণ সৃষ্টি হবে এই বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটি মানুষের মধ্যে, সেই আলোড়নের ঢেউ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ইনশাল্লাহ আবার ক্ষমতাসীন করবে। আমি আমার এলাকার জনগণ, তারা বাংলাদেশের সকল মানুষদের প্রতি অনুরোধ করব, আপনারা ধৈর্য ধারণ করুন। আমাদেরকে সামনের কঠিন একটি নির্বাচনের মুখোমুখি হতে হবে। এখানে সরকারের একটা অংশ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ আরও কিছু কিছু রাজনৈতিক দল একটি স্থানীয় নির্বাচন আগে হওয়ার একটা পায়তারা করছেন। আমার মনে হয় এটি আমাদেরই দেশের জন্য একটা বড় ভুল সিদ্ধান্ত হবে। কোনোভাবেই এই পর্যায়ে স্থানীয় নির্বাচন করা উচিত হবে না। আগে আপনার পরিবারের কর্তা নির্ধারণ করবেন, পরিবারের কর্তাই নির্ধারণ করবে আপনার কোন সন্তানের জন্য কোথায় কর্মসংস্থান করবে, কোন সন্তানের বিয়ে শাদীর ব্যবস্থা করবে, কোন সন্তানকে কোন ঘরে থাকতে দিবে, এটি নির্ধারণ করার জন্য আগে পরিবারের কর্তা নির্ধারণ করতে হবে। আর পরিবারের কর্তাই হচ্ছেন এখানে জাতীয় সংসদ এবং সংসদের মাধ্যমে একটি নির্বাচিত সরকার গঠিত হওয়া। সেই কারণে অতি অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে সংস্কার চলবে। সংস্কার মানে এক কথায় কিছু নয়। সংস্কার আজকে একটা করবেন, দেখা যাবে প্রয়োজনের তাগিদে কয়েকদিন পর এটি আবার সংস্কার করতে হবে। সংস্কার কোনো স্থায়ী সমাধান নয়, এটি বারে বারে যোগে যোগে সময়ের পরিবর্তনের সাথে সাথে এটি করতে হয়। কাজেই সংস্কার সবসময়ই চলমান থাকবে। পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচন হলে তার মাধ্যমে একটি নির্বাচিত সরকার আসলে, সঠিক একটি নির্বাচন হলে ভালো সরকার আসবে। আমরা আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই মুহূর্তে নির্বাচন হলে আগামী দিনে সরকার গঠন করবে। অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে আমার নেতা তারেক রহমানের অভিপ্রায় অনুসারে সেখানে জাতীয় ঐক্যমত্যের সরকার প্রতিষ্ঠা হলে, তার পরবর্তী সময়ে স্থানীয় সরকার নির্বাচনগুলো অনুষ্ঠিত হলে সেটি হবে সঠিক গণতন্ত্রায়ন এবং সংস্কারের জন্য সেটি এই মুহূর্তেই প্রয়োজন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।